জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। এনবিআরে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা সহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এই কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছেন, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটা অচল অবস্থা এনবিআর অফিস। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয়, আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। এনবিআর আন্দোলনের কারণে প্রতিদিন 2,500 কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। এনবিআর সভাপতির অপসারণ চায় না ব্যবসায়ীরা, শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান তাদের। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে বাইরা ত্রয়োদশ বাতিল ও ভবিষ্যৎ নতুন ত্রয়োদশ প্রদানে অনাগ্রহী হতে পারে। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম দিই। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না। কাস্টমস কর্মকর্তাদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে জট ও অপারেশনাল কাজে সমস্যা হচ্ছে, তবে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে সভা শেষে কথা জানান তিনি। জানান, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষকে সহযোগিতা করবে অপারেটর সাইফ পাওয়ার টেক। কাস্টমসের স্ট্রাইকের জন্য এখন পর্যন্ত পোর্টে সেই ব্যাকল্যাশটা আসেনি, কারণ এখন আমরা যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলো এখন লোড হচ্ছে। চিটাং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা, এবং এটা আশা করি যে কাস্টমসের যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং ফাইন্যান্স উপদেষ্টা আছেন, ওনারা দেখছেন বিষয়টা। আমরা চাচ্ছি আমাদের পোর্টটা যাতে আরও স্মার্ট হয় এবং ইন্টারন্যাশনালি এই পোর্টটা যাতে কানেক্টেড হয়। যারা লোক বলে এখানে কাজ করেছে তারা এখনও কাজ করবে, ইনশাল্লাহ তারা আগামীতেও কাজ করবে। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। দুপুরে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কোনো রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে বলে জানান তিনি। আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে, এবং যত তাড়াতাড়ি দ্রুত আমরা এটা দেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি, গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যেতে পারি, তাদের বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারি, এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে, সেই সঙ্গে কেউ যাতে গুম খুনের ভয়ে আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়ার তাগিদ দেন তিনি। এ সময় শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। বলেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই অভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, ১ জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে ১৬ জুলাই আবু সাইদ দিবসে দোয়া মাহফিল, সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশ, সবশেষ ৬ থেকে ৮ আগস্ট পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। চট্টগ্রাম বন্দর রক্ষা এবং মানবিক করিডোরের প্রতিবাদে বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে চলছে রোড মার্চ ও সমাবেশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। রোড মার্চ ও সমাবেশের সবশেষ তথ্য জানাবেন, কি বলছেন নেতারা? লিমন, একটু আগেই মূলত 2 দিনের যে রোড মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হয়েছিল, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নগরীর কাস্টম হাউসে এসে শেষ হয়েছে। এখন সমাপনী সমাবেশে মিলিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই রোড মার্চে অংশগ্রহণ করেছেন এবং তারা এই মুহূর্তে কথা বলছেন। আমরা দেখেছি তারা বলছে যে এই যে চট্টগ্রাম বন্দর, যেটি দেশের হৃৎপিণ্ড, এই বন্দর নিয়ে অতীতের সরকাররাও টালবাহানা করেছিল। তারা সাম্রাজ্যবাদকে এই বন্দর তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু দেশপ্রেমিক জনতা সেটি হটিয়ে দিয়েছে। কিন্তু আবারও, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু ওই অতীত সরকারের মতোই হাঁটছেন, এমনটি তারা এখান থেকে অভিযোগ করছেন। কিন্তু দেশপ্রেমিক জনতা যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে ততক্ষণ এই বন্দরকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আজকের এই রোড মার্চ পরবর্তী সমাপনী সমাবেশে। এখানে বিভিন্ন বাম দলের নেতাকর্মীরা কথা বলছেন। আমরা দেখেছি যে মানবিক করিডোরের যে বিষয়টি, সেটিও কিন্তু এখানে তারা তুলে ধরছেন। তারা এটির বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সংস্কারের মধ্য দিয়ে সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করা। তারা সেটি না করে দেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করছেন, যেটি কোনোভাবেই এদেশের মানুষ হতে দিবে না। এই দাবি কিন্তু এখান থেকেই তোলা হচ্ছে। আপনাকে বলে রাখি যে এই
আজকের যে সমাপনী সমাবেশ, এখানে তারা অবিলম্বে বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা বা করিডোর দেওয়ার যে কোনো পরিকল্পনা বাতিল করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে এক্ষেত্রে তারা বলছেন যে বৃহত্তম কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনে কিন্তু তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি বন্দর করিডোর বিদেশিদের দেব না, মা মাটি মোহনা বিদেশিদের দেব না, এই ধরনের স্লোগানগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি। এখানে বঙ্গোপসাগরকে ঘিরে সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে সেটি দেশের জন্য বড় একটি হুমকি হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রেও বড় একটি হুমকি হবে বলে তারা এখানে শঙ্কা করছেন। এবং আমেরিকান যে কোম্পানি স্টারলিংকের সঙ্গে চুক্তি করা হয়েছে সেটি কিন্তু বাতিলের দাবিও কিন্তু আজকের এই রোড মার্চ পরবর্তী সমাপনী সমাবেশ থেকে তোলা হচ্ছে। তো বলা যায় যে আসলে আজকের যে তাদের 2 দিনের রোড মার্চ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে মূলত তাদের যে দাবি নিয়ে আজকে এখানে তারা সমবেত হয়েছে সেই দাবিগুলো পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি আশা করা হচ্ছে। একই সাথে যদি আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামী 6 মাসের জন্য নিজেদের ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরেও এখানে যারা আন্দোলনকারী তারা বলছেন যে এটির একটি স্থায়ী সমাধান করতে হবে যাতে বিদেশিরা কোনোভাবেই এই বন্দরে প্রবেশ করতে না পারে, যেহেতু আমাদের নিজস্ব সক্ষমতা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল 2 দিনব্যাপী রোড মার্চ পরবর্তী বাম দলগুলোর আজকের সমাবেশের সবশেষ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে রক্ষা পাওয়া যেত না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু রাজনৈতিকই নয়, দেশের অর্থনৈতিক অবস্থাও বেঁচেছে। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত ব্যাংক খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিগত সরকারের সময় হওয়া আর্থিক খাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং আইএমএফেরও এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে ডক্টর আনিসুজ্জামান বলেন, অতীতে নিজেদের ওয়েব পেজে বাংলাদেশের আর্থিক খাত নিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করেছিল সংস্থাগুলো। সভায় ব্যাংকিং খাত, ব্যবসায়ী সহ ব্যাংক খাতের বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করে নিজেদের মতামত দেন। আগের সরকার বেশি দিন টিকে থাকলে হিউজ একটা ক্রাইসিস আপনারা অ্যাভয়েড করতে পারতেন না। এই আইসিইউতে যখন আমরা গেলাম, আইএমএফ এর লোন নেওয়া হয়েছে আইসিইউ থেকে কয়টা লোক বেঁচে আসছে। ছাত্র জনতা আমাদেরকে বাঁচিয়েছে, শুধু রাজনৈতিকভাবে না, আমাদেরকে অর্থনৈতিকভাবে বাঁচিয়েছে। কাঁচা পাট, পাটের রোল ও পাটের সুতাসহ 9 ধরনের পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করল ভারত। এ নিয়ে ঢাকা থেকে পণ্য আমদানিতে গেল 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল নয়াদিল্লি। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে সব বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহে কোনো বিধিনিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতের হয়ে নেপাল ও ভুটানে এই 9 ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় 16.5 কোটি টাকা, যার 99% এসেছে স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে। বিএনপি ব্যবসাকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সিলেট বিএনপি বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান, সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলছি। আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও দাগে আসামিরা যেন বিএনপিতে যোগ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট
না করতে পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে সেই প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই নেতা। দাগি আসামি, দুর্নীতিবাজ, আওয়ামী সন্ত্রাসী এরা যেন দলে এসে আমাদের দলকে নষ্ট না করতে পারে। যখন নির্বাচন আসবে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি যাদেরকে মনোনয়ন দেন তাদের জন্য ভালোভাবে কাজ করবেন, যাতে করে ভবিষ্যতে আমাদের পার্টি ক্ষমতা আসতে পারে এবং এই যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মালিকানা, সেটার জন্য ভালোভাবে কাজ করে যেন মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি ও উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা। দুপুরে ডিএসসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিক্সা থাকবে, চালকরা যেন চাঁদাবাজি ও কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাও নেওয়ার কথা জানান তিনি। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিক্সা, আর 2 জোন থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে অনুমোদনহীন রিক্সা। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ডিএনসিসির প্রশাসক। 3 চাকার রিক্সা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদ জানান সংশ্লিষ্টরা। 2 সিটির যে 2টা অঞ্চলের কথা বলছিলাম, অঞ্চল 1 2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। চার্জিং পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দেখি কিছু চার্জিং পয়েন্ট আমরা তৈরি করতে পারি কিনা। অনুমোদিত চার্জিং পয়েন্ট আমরা ডিসকাশনে কথা বলে কোনটা দিব সেটা আমরা এই মাঝখানে চক আউট করবো। আমরা অগাস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্ট করবো। জি, থ্যাংক ইউ। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সেখানে কথা বলছেন দলটির আমির, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাইদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে, আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল, অবিচল ও আপোষহীন অবস্থান নিয়েছি। ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে
দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ভাইরা আমার, পতিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল, হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে, চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে, আর 24 জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও পতিত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে। অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির আমির। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ভিন্ন প্রসঙ্গ, এবারের নির্বাচনে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, নির্বাচন হবে শতভাগ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ। এ সময় খুলনাতে আবারও শিল্পাঞ্চল গড়ে তোলা, মোংলা বন্দরের উন্নয়ন ও অর্থনৈতিক জোন তৈরি নিয়ে নানা আলোচনা করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবারের ইলেকশন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি এই খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। সবাই খুব আনন্দ চিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগে এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা। অবরোধ করে রাখা হয়েছে খুলনা মেট্রোপলিটন অফিসের সামনের সড়ক। এ নিয়ে আরও জানাতে নগরীর কেএমপির সামনে থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, এই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতির দাবি কেন উঠছে? লিমন, আসলে আমরা দেখছি যে গত 4 দিন ধরে কিন্তু এই বিক্ষোভ চলছে ছাত্র জনতার। মূলত কেএমপির যে কমিশনার জুলফিকার আলী হায়দার, তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ কিন্তু তুলছে ছাত্র জনতা। তার মধ্যে প্রধান যেটি ছিল যে মূল যে জায়গা থেকে শুরু হয়েছে সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন মামলার আসামি এসআই সুকান্ত, যাকে গ্রেফতার করা হয়েছিল এবং ছাত্র জনতাই কিন্তু তাকে ধরে পুলিশের হাতে দিয়েছিল। তারপরে কিন্তু তাকে সেদিন রাতেই ছেড়ে দেওয়া হয়, এটি গত মঙ্গলবারের কথা। এবং তারপরে কিন্তু বুধবারে এসে কিন্তু এই যে আন্দোলন সেটি কিন্তু শুরু হয় এবং তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত এই যে বিক্ষোভ সেটি কিন্তু চলছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কেএমপির ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে সাধারণ যে ছাত্র জনতা তারা। এখানে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা সকলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের সাথে একত্রতা প্রকাশ করেছেন। এবং এখানে আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু কেএমপির সামনের যে সড়ক সেটি কিন্তু যতক্ষণ পর্যন্ত বিক্ষোভ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছিল। এখানে আমরা কথা বলেছিলাম এখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে। তারা যেটি বলছেন যে মূলত এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। এর পাশাপাশি এখানে আগে যে বিগত সরকারের আমলে যারা এখানে দুর্নীতিগ্রস্ত ছিল তাদের সকলের পুনর্বাসনের জন্য কিন্তু কাজ করছে এই কেএমপি কমিশনার, এমনটাই কিন্তু
কিন্তু বলছেন এখানে যারা বিক্ষোভ করছেন তারা। এখানে আমরা দেখেছি যে গত 3 দিন ধরে কিন্তু এই একই রকম অবস্থা এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এখানে গতকাল সেই আলটিমেটাম কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত আমরা দেখিনি প্রশাসন থেকে কোনো কথা বলা হয়েছে। তবে আমরা কিন্তু কেএমপির কারোর সাথে এখনো পর্যন্ত কথা বলতে পারিনি এবং যে এসআই সুকান্তকে নিয়ে যে ঝামেলাটি হয়েছিল প্রথমে, সেই এসআই সুকান্তকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কেএমপি থেকে সবশেষ খবর। খুলনা মহানগর পুলিশ কমিশনারের প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা, সেখান থেকে জানাচ্ছিলেন রামিম হাসান। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 যাত্রী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। শুক্রবার ভোররাতে হাসেরা হাইওয়ে থানার বিপরীত পাশের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা যা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেসের একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতেই বাস ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন, যারা বাসের যাত্রী। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইউপি সদস্যের স্ত্রী। রোববার রাত 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়। এরই জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5 থেকে 6 জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ভারতে অবৈধভাবে অবস্থান করা 2 বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি সীমান্ত দিয়ে বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতের কলকাতায় গিয়েছিলেন বলে জানানো হয়েছে। গেল রাত 9:30টায় সীমান্তের স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ। বিজেপি জানায়, হস্তান্তর করা ব্যক্তিরা হিলি ও বেনাপোল সীমান্ত দিয়ে 2 বছর আগে কাজের সন্ধানে ভারতের কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন। গেল বৃহস্পতিবার রাতে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়। হস্তান্তর করা 2 বাংলাদেশি হলেন দিনাজপুর সদর এলাকার সুমন ও সাভার উপজেলার আল আমিন। কিশোরগঞ্জের মনু মিয়া বিনা পারিশ্রমিকে অর্ধশত বছর ধরে খুঁড়েছেন 3000-এর বেশি কবর। অসুস্থতাজনিত কারণে সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার জানায়, মানুষের মৃত্যু সংবাদে ঘোড়ায় চড়ে দূর দূরান্তে কবর খুঁড়তে ছুটে যেতেন ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মনু মিয়া। সম্প্রতি তার প্রিয় সেই ঘোড়াটি হত্যা করে দুর্বৃত্তরা। এতে মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েন মনু মিয়া। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তার। সকালে 67 বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানাজার পর স্থানীয় কবরস্থানে শায়িত হবেন শেষ ঠিকানার কারিগর মনু মিয়া। তার মৃত্যুতে শোকাহত সবাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের খাইবার পখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন অন্তত 29 জন। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও রয়েছেন। এছাড়াও স্থানীয় সরকারের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএপি বলছে, 19 জন বেসামরিক নাগরিক এই ঘটনায় আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একটি সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা লাগায়। কোন গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। বারো দিনের সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত ৬০ জন সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা আয়োজন করেছে ইরান। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের এনগেলাব স্কোয়ারে হওয়া জানাজায় লাখো মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। স্থানীয় জাতীয় পতাকা হাতে বীরদের শেষ বিদায় জানান সাধারণ মানুষ। পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। গেল ১৩ জুন ইরানের উপর হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা ৬ শতাধিক ছাড়ানোর দাবি করেছে ইরান সরকার। আবারও সম্পূর্ণ ইউক্রেন নিজেদের দখলে নেবার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে ইউরোপের দেশগুলো একজোট হওয়ার পর মস্কো এমন আগ্রাসী আচরণ শুরু করেছে বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। রুশ প্রেসিডেন্ট আরও বলছেন যে রাশিয়া ভবিষ্যতে পশ্চিমাদের একতরফা সমাধানের পথে হাঁটবে না, তবে ইউক্রেনের সঙ্গে তৃতীয় ধাপে যুদ্ধবিরতির আলোচনায় বসতেও রাজি হয়েছেন তিনি। এদিকে ইউক্রেন ইস্যুতে ধোঁয়াশা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মন্তব্য করেছেন, এমন কিছু একটা ঘটবে যার ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আপনা আপনি থেমে যাবে। অন্যদিকে শুক্রবার ইউক্রেনের মিলিটারি এয়ারফিল্ডে হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা বিভাগ জানায়, হামলায় দূরপাল্লার কিনজাল মিসাইল ছাড়াও ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় আকাশযান। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর মধ্যেও আগ্রাসন চালিয়ে শুক্রবার গাজা ভূখণ্ডে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ পরিচালিত খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সতর্ক করে বলেছেন, বর্তমানে ইসরায়েলি হামলা এমন পরিস্থিতি তৈরি করেছে যা যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আইডিএফ। এর জেরে দখলকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমোনা এবং আশপাশের শহরগুলোতে সতর্ক সাইরেনও বাজানো হয়েছে। The conflict between Israel and Iran has dominated headlines. পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গেল বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় আমাদের খুব ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।